আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ রয়েছে। ত্রাণ তহবিলের অর্থে ব্যয়বহুল চিকিৎসা করেও সমালোচিত হন তিনি। সকালে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। দেশের 49তম প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল হক। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 2011 সালের 10 মে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। তার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। খায়রুল হক অবসরে যাওয়ার পর 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়। বিচারপতিদের বেলায় বিরাগের মধ্যে যদি চলে আসে, তাহলে সে জজ সাহেবের পজিশনটাই বা কি হবে? দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে গত 27 আগস্ট তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এর আগে 25 আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। মামলায় সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগ আনা হয়। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন এবিএম খায়রুল হক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এখন যাচ্ছি মাইলস্টোন স্কুলের সামনে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরানা চৌধুরী। নজরানা, 27 জুলাই তো স্কুল খোলার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে অভিভাবকদের প্রতিক্রিয়া কি? পাশাপাশি জানতে চাই, কোনো নিখোঁজ শিক্ষার্থীর অভিভাবক আজ এসেছেন কিনা? ইফতেখার, না সেরকম কোনো কিছু নেই। মূলত স্কুলের সামনে আমি তো প্রায় ঘন্টা দুয়েকের বেশি হয়েছে এখানে এসেছি। মূলত উৎসুক জনতারাই এখানে ভিড় করছেন বেশি, দূর দূরান্ত থেকে এসছেন। বিচিত্র কারণ যে তারা একটা দেখতে এসছেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষ যথারীতি ঢুকতে দিচ্ছেন না। গেট বন্ধ আছে এবং ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তা বাহিনীর লোকজন বা বিশেষ করে পুলিশ আছে। তো স্কুলে একমাত্র অভিভাবকরাই ঢুকতে পারছেন। যে ওই দিন যেদিন ঘটনাটি ঘটেছিল, অনেক বাচ্চাদের ব্যাগ, ইউনিফর্ম বা কোনো অনেক জিনিসপত্র রয়ে গেছে, সেগুলো স্কুল কর্তৃপক্ষ কালেক্ট করে এক জায়গায় রেখেছে। সেই জিনিসপত্রগুলো যদি কোনো অভিভাবক বাচ্চার আইডি কার্ড নিয়ে আসেন, তো তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু আসলে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। আর উৎসুক জনতার ভিড় সামলাতে মোটামুটি একটু সমস্যাই হচ্ছে। তবে একটি বিষয়, যে কয়টি মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি বা চিহ্নিত করা হয়নি, শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করা হবে, এরকম একটি সিদ্ধান্ত কিন্তু সরকারের পক্ষ থেকে আছে। তো সেই জায়গাটায় একজন অভিভাবক কিন্তু সকালবেলা এসেছিলেন। তিনি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তার বাচ্চাকে তারা শনাক্ত করেছেন, সেটি আসলে মুখমণ্ডল দেখে না, শরীরের অন্যান্য জায়গায় শনাক্তকরণ বিশেষ চিহ্ন, তার বাচ্চাকে তিনি চেনেন যে ওই জায়গায় এমন একটা বিশেষ চিহ্ন আছে বা দাগ আছে, সেরকম দেখে তিনি বাচ্চাকে চিনেছেন। কিন্তু অন্য একজন অভিভাবক সেটি দাবি করার কারণে কিন্তু কর্তৃপক্ষ ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ডিএনএ স্যাম্পল দিয়ে এসছেন এবং সেখান থেকে জানানো হয়েছে 7 দিনের আগে আসলে এটি শেষ করা যাবে না। তো সেই অভিযোগ নিয়েই কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছে তিনি এসেছিলেন যে তার বাচ্চাটাকে যেন দেয়া হয়। কিন্তু সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত, আসলে এটি স্কুল কর্তৃপক্ষেরও সিদ্ধান্ত নেই, এটি আসলে যেখানে মরদেহটি আছে সেই ডাক্তারদের সিদ্ধান্ত। তো আমরা এখনও উনি বের হননি, তো আমরা দেখি যে উনি কি সমাধান নিয়ে আসলেন কর্তৃপক্ষের কাছ থেকে, বা স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে জানায়নি, হয়তো পরবর্তীতে জানালে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। ইফতেখার। দর্শক, জানছিলাম মাইলস্টোন স্কুলের খবর। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের খবর জানতে এবারে যাচ্ছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন, আর ভারতীয় চিকিৎসকরা কি কাজ শুরু করেছেন কিনা?
ভারতের চিকিৎসকরা কিছুক্ষণ আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে হাসপাতাল ত্যাগ করেছে। এছাড়া নতুনভাবে যেটি জানতে পেরেছি সেটি হলো চায়না থেকে 5 সদস্যের ডাক্তারদের, বিশেষজ্ঞ ডাক্তারদের টিম কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে বিকেলে আসবেন এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। কার কী পরিমাণের বার্ন রয়েছে, কাদের যে 3 ধাপে তাদের নির্ণয় করা হয়েছে যে প্রাথমিক এবং গুরুতর, অতি গুরুতর যারা ভর্তি অবস্থায় আছেন তাদেরকে যে চিকিৎসা, সেই চিকিৎসার বিষয়ে কী কী দিক নির্দেশনা রয়েছে সেগুলো দেওয়ার জন্য মূলত তাদের আশা। এছাড়া সিঙ্গাপুরের যে গতকাল থেকে যে সিঙ্গাপুরের ডাক্তাররা এখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সেটি 48 ঘন্টা ধরেই সেই পর্যবেক্ষণ চলছে। তারা চাচ্ছেন যে যারা বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন যে 44 জন, একজন বেড়েছে অবশ্য। উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে গতকাল রাতে একজন এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন। তাদের যে সেরে ওঠার বিষয় সেটি পর্যবেক্ষণের জন্য তারা মূলত কাজ করছেন। 8 জন ক্রিটিক্যাল অবস্থায় যারা রয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। আইসিইউতে তারা গভীর পর্যবেক্ষণে তারা আছেন। এছাড়া সিআইডির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে যারা মূলত এই যে তাদের পরিবারকে খুঁজে পাচ্ছে না তারা যেন তাদের সাথে যোগাযোগ করেন। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। দর্শক, জানছিলাম দগ্ধদের চিকিৎসার খবর। দুবাই থেকে 287 যাত্রী নিয়ে আসা বিমানের BG148 ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে। সকাল 7:15 বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট BG148 বিমানটি দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে আসে। চট্টগ্রামে ল্যান্ড করার পর 287 জন যাত্রী নিয়ে 8:37 ঢাকার উদ্দেশ্যে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যায়। উড়ার কিছু পর 9:45টার দিকে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় চট্টগ্রামে ফিরে যায়। পরেও যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট BG122তে করে ঢাকায় পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। এর আগে সকালে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে কাউতলী মোড় এলাকা থেকে তারা পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছে। পদযাত্রা শেষে পৌর মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ করবে এনসিপির নেতারা। দর্শক, খবরের শুরুতে বিচারপতি খায়রুল হকের গ্রেফতারের বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম। এই বিষয়ে আরও জানতে এখন যাচ্ছি ডিবি কার্যালয়ে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। সাদিক, বিচারপতি খায়রুল হককে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আর তাকে কখন আদালতে নেওয়া হবে? ইফতিখার, এখন পর্যন্ত 3টি মামলার কথা আমরা নিশ্চিত হয়েছি। এর মধ্যে ঢাকায় রয়েছে 2টি মামলা, একটি হচ্ছে নারায়ণগঞ্জের মামলা। এই প্রধানত আজকে তাকে যখন নিয়ে আসা হয়েছে তার ধানমন্ডির তার বাসভবন থেকে এখানে ডিবি কার্যালয়ে তাকে এখন রাখা হয়েছে। আমরা জানি না যে তাকে প্রথম কোন মামলায় দেখানো হবে। যদি ঢাকার মামলাগুলোতে তাকে প্রধানত উঠানো হয় সেক্ষেত্রে সিএমএম আদালতে পুরান ঢাকায় তাকে সেখান থেকে উঠানো হবে। আর যদি তাকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে নারায়ণগঞ্জের যে জেলা দায়রা জজ সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই 2010 সালে তিনি প্রধান বিচারপতি, 19তম প্রধান বিচারপতি হিসেবে, এবং তার যে মেয়াদ প্রায় 2 বছর মেয়াদে তিনি কিন্তু বেশ বিতর্কিত কয়েকটি রায় দিয়েছিলেন। এর ভিতরে একটি রায় হচ্ছে ত্রয়োদশ সংশোধনী বাতিল বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তিনি বাতিল করে দিয়েছিলেন, যার পরবর্তীতে আমরা দেখেছি যে এ নিয়ে রাজনৈতিক ময়দানে কিন্তু নানা ধরনের সমালোচনা উঠেছিল। এর বাইরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে যে প্রজ্ঞাপন ছিল, যে ঘোষক হিসেবে যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু তিনি রায়ের মাধ্যমে বাতিল করে দেন। এর বাইরে তাকে জানিয়ে রাখতে চাই তিনি কিন্তু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সেবার জন্য টাকা নিয়েছিলেন, যে বিষয়টি নিয়েও কিন্তু সমালোচনা ঝড় উঠেছে। তিনি 1 বছর পরে এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার 1 বছর পরে তাকে কিন্তু তার বাসভবন ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে তার অন্যতম মামলা হচ্ছে যে রায় জালিয়াতির মামলা এবং দুর্নীতির মামলা রয়েছে। তো এই রায় জালিয়াতির মামলায় যেটি বলা হয়েছে যে তিনি যে রায়গুলো দিয়েছেন সেটি সঠিকভাবে দেননি এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশের কিন্তু নানা ধরনের গোলযোগ এবং নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। তবে সেই এফআইআরটি যদি আমাদের হাতে এসে পৌঁছায় আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত ভেতরে অবস্থান করছে এবিএম খায়রুল হক। আর তাকে যদি সেই কোর্টে উঠানো হয়, কোর্টে উঠানোর পরবর্তীতে কি
ব্যবস্থা নেওয়া হয় কিংবা তার আয়ও কে হয় বা তার যে শুনানিটা হচ্ছে সেই শুনানিতে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের অভিযোগ আনা হয় সেই বিষয়গুলো নেওয়া হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি যে আরও বেশ কিছু কয়েকটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য চেষ্টা চলছে, এ ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এই ছিল সর্বশেষ অবস্থা ডিবি কার্যালয়ের সামনে থেকে। দর্শক, ডিবি কার্যালয় থেকে জানছিলাম খায়রুল হকের গ্রেফতার বিষয়ে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।